আসসালামু আলাইকুম। এইচটিএমএল এর ষষ্ঠ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা এইচটিএমএল এর টেক্সট নিয়ে বিভিন্ন ধরনের কারিশমা দেখব, যে এইচটিএমএল এর টেক্সটগুলোকে আসলে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়। তো আমরা প্রথমে দেখব আসলে যে কিভাবে টেক্সট আসলে একটু মোটা করা যায়। তো সেটার জন্য আসলে এইচটিএমএল ব্যবহার করা হয় বি ট্যাগ। এটাকে আর সংক্ষেপে বলা হয় বোল্ড ট্যাগ। বোল্ড থেকে আসলে বি আসছে। তোমরা যদি এটাকে এখানে দেই তাহলে দেখা যাবে যে না, টেক্সট একটু বোল্ড হয়ে গেছে। তো অনেক সময় দেখা যায় যে ওয়েবসাইটের মধ্যে এই ধরনের টেক্সট থাকে। তো আসলে নর্মালি আমরা অনেকেই বলতে পারি যে আমরা তো আসলে H5 ট্যাগ দিয়ে আসলে এরকম বোল্ড করতে পারি, কিন্তু সেটার একটা বিষয় থাকে যে H5 কিন্তু হেডিং ট্যাগ, H5 কিন্তু প্যারাগ্রাফে কোনো ট্যাগ না। তো আমরা যদি প্যারাগ্রাফের মধ্যে কোনো কিছু আমাদের পছন্দ মতো মোটা বা অন্য কিছু করতে চাই, তাহলে আসলে এই ট্যাগগুলো ইউজ করা হয়। তো বোল্ড ট্যাগ আসলে HTML4 এর একটা ভার্সনে, 4 এর একটা এলিমেন্ট। তো HTML5 আসলে এটা আসলে স্ট্রং ট্যাগে কাজ করে। তো জিনিসগুলো আসলে সেম, কিন্তু আসলে HTML5 আসলে এই জিনিসটাকে আরেকটা ভাবে ইন্ট্রোডিউস করা হয়েছে। তো দুইটাই আসলে ব্রাউজার কম্প্যাটেবল, দুইটাই ব্রাউজারে সাপোর্ট করে। আর HTML5 তো HTML5 করবে, HTML4টাও আসলে সাপোর্ট করে। তো অনেক ডেভেলপার এখন আসলে বিটা ইউজ করে। তো এই কারণে সম্ভবত ব্রাউজার ওরা জিনিসটাকে এখনো অ্যাক্টিভ রেখেছে, বা অন্য কোনো কারণ হতে পারে, যেটাই হোক। তো এ তো গেল আসলে বোল্ড ট্যাগ। তো অনেক সময় দেখা যায় যে আমাদের ওয়েবসাইটের মধ্যে কিছু টেক্সট একটু বাঁকা থাকে। তো এই বাঁকা এই জিনিসগুলো আমরা জানি যে এটা আসলে ইটালিক ট্যাগ। তো HTML এর ক্ষেত্রে ওটা আসলে আই ট্যাগ, এটাও আসলে HTML4 এর একটা ট্যাগ। লেখা একটু বাঁকা হয়ে যায়। HTML5 এটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে আর ইন্ট্রোডিউস করা হয়েছে ইএম দিয়ে। আমরা যে সেম জিনিস দিই, তাহলে আমরা দেখব যে একটু বাঁকা হয়ে গেছে। তো এই জিনিসগুলো আসলে এক লাইন হওয়াতে আমরা আসলে খুব বেশি বুঝতে পারতেছি না কি হইতেছে। আমরা যদি বিআর ট্যাগ, মানে আমরা যদি একটু ব্রেক ট্যাগ দিই, তাহলে আসলে জিনিসগুলো এক একটা থেকে এক একটা আলাদা হয়ে যাবে, নতুন লাইনে চলে আসবে। তো এটা একটা ট্যাগ নতুন লাইনে আনার জন্য আমরা সবগুলোতে বিআর ট্যাগ দিয়ে নিলাম। এখন আমাদের ক্লিয়ার বোঝা যাচ্ছে চারটা ট্যাগের, যদিও চারটা ট্যাগ দুইটা আসলে সেম, কিন্তু তারপরে এখানে আসলে চারটা ট্যাগ। তো দেন আমাদের যদি আসলে কোনো কিছু মার্ক করার প্রয়োজন পড়ে, তাহলে আমরা আসলে মার্ক ট্যাগ ইউজ করি। যদিও মার্ক আসলে এখানে দেখাচ্ছে না, তার মানে আমাকে আসলে ডিরেক্ট লিখতে হবে মার্ক। ও চলে আসছে মার্ক। মার্ক ট্যাগ আমার দেখা যায় যে আমার এটা ইওলো দিয়ে আসলে আলাদা হয়ে গেছে অন্য একটা টেক্সট থেকে। তো আমি আসলে এটার কনসেপ্টটা হলো যে আমরা যদি চাই যে একটা লেখাকে ইওলো দিয়ে মার্ক করে রাখবো, যেটা আসলে ইউজারের কাছে ভিজিবল হবে, তখন আসলে এই ট্যাগটা ইউজ করা হয়। তো আমরা চাইলে টেক্সটের মধ্যে কোনো ধরনের আন্ডারলাইন দিতে পারি। আন্ডারলাইনের জন্য ট্যাগ ব্যবহার করি ইউ ট্যাগ, এবং আমরা দেখলাম যে ইউ ট্যাগ দিলে আসলে আন্ডারলাইন হয়। এবং আমরা অনেক সময় চাই যে না, আন্ডারলাইন হবে না, এইটা আসলে ক্রস হয়ে যাবে একটা লেখার মধ্যে। তো ওটা আসলে ডিলেট ট্যাগের মধ্যে দিয়ে দেওয়া হয়। তো আমরা দেখলাম যে আসলে ডিলেট হয়ে গেছে, সেটা এটা আসলে ডিলেট ট্যাগের। তারপর আমরা যদি চাই যে না, ডিলেট ট্যাগটা একটু বোল্ড থাকবে, তার মানে কি একটা ট্যাগের ভিতরে আরেকটা, এটাও আসলে করা যায়। বি ট্যাগের ভিতরে আমরা যদি ডিলেট ট্যাগ দিই, তাহলে দেখবো যে আমরা আসলে জিনিসটা একটু বোল্ড থাকলো, এমনকি জিনিসটা একটু কাটা পড়লো। দুইভাবে আসলে করা যায়। এটা আসলে একটা ট্যাগের ভিতরে একটা ট্যাগ, এটাও কাজ করে HTML এর ক্ষেত্রে। তো মোটামুটি গেল খুবই কমন কিছু ট্যাগ। এর মধ্যে আমরা আন্ডারলাইন, বোল্ড, ইটালিক, ক্রস, এগুলো আসলে বেশি ব্যবহার করা হয় মিলিয়ে ঝিলিয়ে। দেন আমরা আসলে একটু ছোট করে দেখে ফেলবো যে আমরা যদি কোনো ইকুয়েশন ড্র করতে চাই, তো সেই ধরনের ইকুয়েশনগুলো আসলে কিভাবে ইউজ করা হয় HTML এর ক্ষেত্রে। তো ইকুয়েশনের ক্ষেত্রে আসলে দুই ধরনের ট্যাগ ইউজ করা হয়, সাব এবং H2O। এটা আমার আসলে পানির ইকুয়েশন। তার মানে দেখা গেল পানির ইকুয়েশন আমি যদি সেভ করি, তাহলে দেখবো আমরা এটা H2O, তার মানে এটা একটা পানির ইকুয়েশন। এভাবে আমরা আসলে HTML এ ইকুয়েশন ড্র করতে পারি। তো এগুলো মোটামুটি কিছু ট্যাগ। তারপরে অ্যাড্রেস নামক কিছু ট্যাগ, অ্যাড্রেস নামে একটা ট্যাগ আছে। তো আমরা যদি আমাদের অ্যাড্রেসগুলো একটু আলাদা করে দিতে চাই, অ্যাড্রেস ট্যাগ
অ্যাড্রেস ট্যাগ আছে, যেমন আমি যদি লিখি ঢাকা বাংলাদেশ, তাহলে দেখবে অ্যাড্রেস ট্যাগের মধ্যে ঢাকা বাংলাদেশ চলে আসছে। তো এছাড়াও আরও কিছু ট্যাগ রয়েছে, যেমন অ্যাব্রিভিয়েশন ট্যাগ, যেগুলো আমাদের আসলে খুব বেশি ইউজ করার দরকার পড়ে না। তারপর আমাদের কোটেশনের ক্ষেত্রে একটা দরকার পড়ে ব্লক কোড। তো কোটেশনটা হলো যে আমাদের কিছু মনীষী বিভিন্ন ধরনের কথাবার্তা বলে গেছে, তো ওই জিনিসগুলোকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি আসলে এই কোটেশন বা ব্লক কোড ট্যাগের মধ্য দিয়ে। তো আপাতত আসলে আমার মনীষীর কোনো ট্যাগ কথা মনে নাই বা লেখার মতো কিছু নাই। তো আমি আসলে দেখার জন্য লরেন থেকে 10টা অক্ষরের লরেন 10টা অক্ষরের কিছু টেক্সট নিয়ে ফেলি, দেন আমি যদি দেখাই তাহলে দেখা যায় যে মাঝখান একটা সাইড সরে গিয়ে মাঝখান থেকে আসলে চলে আসছে। তো এটা আসলে কে লিখছে, এটা যেই লিখুক অথর আমার নামই দিয়ে দেখি দেই, তো চলে আসবে রাফি, আমার একটা টেক্সট এবং আমার এটা অথর রাফি। তো এইভাবে আসলে জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করা যায়। তো এইগুলো মূলত আসলে এইচটিএমএল আসলে টেক্সটের বিভিন্ন ধরনের ট্যাগ। এই ধরনের ট্যাগ দিয়ে আসলে এইচটিএমএল কে বিভিন্ন ধরনের ফরম্যাটিং করা হয়। তো এই তো গেলো মোটামুটি একটা ট্যাগের বিষয়। তো আমরা এর সাথে আসলে আরো কিছু জিনিসপত্র দেখে ফেলি আসলে। তো আমাদের অলরেডি বুকমার্ক করা ছিল আমাদের সাকিব আল হাসানের আগের একটা কন্টেন্ট। তো আমরা তার ওই টেক্সটটাকে নিয়ে যদি আমরা একটু দেখি, আমরা দেখব যে এখানের মধ্যে অলরেডি একটা লিঙ্ক করা আছে। লিঙ্ক করে আসলে এটা এই পেজেরই, এই সংবাদপত্রের আরেকটা পেজে চলে যাবে, নর্মালি ভাবে কাজ করতেছে। তো এই জিনিসটা আসলে কিভাবে করা হয়, তো এই জিনিসটা নর্মালি করা হয় আসলে এইচটিএমএল এর ক্ষেত্রে আসলে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে। তো অ্যাঙ্কর ট্যাগের কাজ কি? অ্যাঙ্কর ট্যাগের কাজ হলো এক পেজ থেকে আরেক পেজের পাঠানো। ওয়ান কেন বলা চলে যে আমি লিখলাম যে এখানে আসলে মিরাজ ফেরার পর পাঠানো এবার রাজাপক্ষকে। তো আমরা এখানে চাইলে আসলে মিরাজের যে প্রোফাইলটা তাকে মানে ইনসার্ট করে দিতে পারি। তাহলে যারা ভিজিটররা এসে মিরাজের লেখা, মিরাজের এই লিঙ্কে ক্লিক করে মিরাজের প্রোফাইল ঘুরে আসতে পারবে। তো এই জিনিসগুলো আসলে এভাবে কাজ করে। আবার আমরা চাইলে এই নিউজের মধ্যে আরেকটা নিউজের লিঙ্ক ইনসার্ট করে দিতে পারে, যেমন এখানে আরো পড়ুন দিয়ে আসলে আরেকটা লিঙ্ক ইনসার্ট করা হয়েছে। তো এই ধরনের নিউজ আসলে ইনসার্ট করার ক্ষেত্রে একটা এ ট্যাগ ইউজ করা হয়। তো এ ট্যাগ, এখন এ ট্যাগের ক্ষেত্রে এখানে একটা অ্যাট্রিবিউট কাজ করে, এইচ রেফারেন্স, মানে আসলে আমার এই লিঙ্কটা আসলে কোথায় নিয়ে যাবে। তো আমরা আমরা আসলে এই লিঙ্কটাকে আমরা আসলে কপি করে আমরা যদি এখানে বসাই দিই, তার মানে এখন এটা এখানে চলে যাবে। কিন্তু এখন এখানে আসলে বলে দিতে হবে যে এটা আসলে কি মিন করতেছে। তো এখানে আমরা আসলে কি লিখবো, মিরপুর নাই, আমাদের আসলে বাচ্চা মরার ম্যাচে আমরা আসলে এই যে এই টেক্সটটাকে কপি করে নিই, এখানে আসলে আমার এই টেক্সটটাকে দিতে হবে। তো আমরা এই টেক্সটটাকে সেভ করে নিই। এখন দেখবো যে আমাদের মূল ফাইলে চলে আসলে আমরা দেখবো যে এই একটা টেক্সটের পর এখানে চলে আসছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি আমরা আমাদের ওই নিউজে চলে যাব। তো এইভাবে আসলে লিঙ্ক ট্যাগগুলো কাজ করে। তো এই তো গেল আসলে লিঙ্ক ট্যাগ। এবং এই লিঙ্ক ট্যাগের মধ্যে আসলে আমরা আরো কিছু অ্যাট্রিবিউট দিতে পারি। যেমন আমাদের যে এইচ রেফ আছে, এইচ রেফে আমরা এখানে মূলত একটা ওয়েবসাইটের লিঙ্ক দিছি। আমরা চাইলে এখানে ফোন নাম্বারও দিতে পারি। ফোন নাম্বার বলতে আমরা যদি চাই, ফোন নাম্বার কিভাবে দিব, এইচ রেফের ভিতরে একটা অ্যাট্রিবিউট আছে, একটা এলিমেন্ট আছে টিইএল, তার মানে টেলিফোন, তারপর একটা কোলন, দেন আমাদের যে কোনো একটা ফোন নাম্বার দিতে পারে 01 সামথিং। দেন আমরা বলে দিব যে আসলে এখন সে কোথায় যাবে, সে আমাকে ফোন করতে পারে। দেন এখানে আরেকটা এলিমেন্ট হইতে পারে যে টার্গেট থাকতে পারে। টার্গেটটা নর্মালি ব্ল্যাঙ্ক নামে একটা অপশন থাকে। তার মানে এখানে যখন আমি ক্লিক করব তখন এটা আসলে নতুন একটা ট্যাবে গিয়ে ওপেন হবে। জিনিসগুলো কীভাবে কাজ করে, তো আমি যদি এখানে ক্লিক করি দেখবো আমি নতুন একটা ট্যাবে গিয়ে ওপেন হয়েছে। তো টার্গেট ব্ল্যাঙ্ক দিয়ে আসলে এটাই করা হয়। টার্গেট ব্ল্যাঙ্ক না দেওয়াতে আমরা আগে দেখছিলাম যে এখানে ক্লিক করাতে আসলে সাকিব আল হাসানের নিউজটা আসলে এখানেই ওপেন হয়ে গেছিল।
তো আমরা জিনিসটাকে আরেকটু বোঝার জন্য আমরা টার্গেট ব্ল্যাঙ্কটাকে আসলে আমাদের উপরও কপি করে দেবো। দেন আমি যখন ক্লিক করে দেখবো যে না, সাকিব আল হাসানকে নতুন পেজে ওপেন করছে। তো এই একটা অ্যাট্রিবিউট আছে। দেন আমরা টেলিফোন দিতে পারি, আমরা এখানে যে কোনো একটা মেইলও পাঠাইতে পারি তাকে। তো এখানে আমরা মেইল দিব, মেইল তারপর টু দিতে হয়, মানে টু মানে কোথায় যাবে, মেইল টু দিয়ে মেইল অ্যাড্রেস এ সামথিং এট দ্য রেট সামথিং ডট কম, দেন মেইল মি। এভাবে আসলে মেইলের জিনিসপত্র কাজ করে। এভাবে করে আসলে বিভিন্ন ধরনের জিনিসপত্র এই ট্যাগের ভিতরে ইনসার্ট করা যায়। তো আজকে আমরা আসলে তাহলে কি শিখলাম? প্রথমত শিখলাম যে আমরা এইচটিএমএল এর মধ্যে টেক্সটের বিভিন্ন ধরনের ফরম্যাটিং এর মধ্যে আমরা শিখলাম বোল্ড ট্যাগ, স্ট্রং ট্যাগ, ইটালিক ট্যাগ, ইএম ট্যাগ, মার্ক ট্যাগ, আন্ডারলাইনের ট্যাগ, ডেলের কিছু ট্যাগ, তারপরে ইকুয়েশন ড্র করার কিছু ট্যাগ, অ্যাড্রেসের জন্য কিছু ট্যাগ, ব্লক কোটেশন করার জন্য কিছু কোটেশন ট্যাগ। তারপরে আমরা শিখলাম যে আসলে আমাদের লিঙ্ক ট্যাগের ক্ষেত্রে আমরা আসলে কিছু শিখলাম যে আমাদের অ্যাঙ্কর ট্যাগ বা এ ট্যাগ। তো এর অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা শিখলাম যে একটা ওয়েবসাইটের মধ্যে আরেক সেম ওয়েবসাইটের একটা লিঙ্ক কীভাবে ইনসার্ট করা যায়, বা অন্য কোন একটা ওয়েবসাইটের লিঙ্ক প্রবেশ করানো যায়, যার মাধ্যমে আসলে আমরা আরও বিভিন্ন ইনফরমেশন নিতে পারি। ওই ওই একটা ট্যাগ দিয়ে তারপর আমরা শিখলাম যে এটার মধ্যে একটা এক্সট্রা অ্যাট্রিবিউট কীভাবে পাস করা যায় টার্গেট ব্ল্যাঙ্ক হিসেবে, যার মাধ্যমে ও আসলে নতুন একটা ট্যাবে ওপেন হবে। এবং তার পাশাপাশি আমরা শিখলাম যে কিভাবে টেলিফোন নম্বরকেও আসলে এ ট্যাগের মধ্যে ইনসার্ট করা যায়, এবং আমরা ইমেলকেও আসলে রিডাইরেক্ট করতে পারবো। তো এখন একটা বিষয় দাঁড়ালো যে আসলে ইমেল দিয়ে আসলে কি হলো। তার মানে এখান থেকে ইমেলে ক্লিক করলে ডিরেক্ট আসলে ইমেল বক্সে ওপেন হয়ে যাবে। তারপর ওখান থেকে আমরা খুব সহজে আসলে ইমেল করে ফেলতে পারবো। তার মানে আমার ওয়েবসাইট থেকে ডিরেক্ট আমি ইমেলে চলে যাব, এক্সট্রা কোনো আমার হেজিটেশন বা নতুন করে ইমেল খোঁজার কোনো দরকার হবে না। এমন নানা বিষয়ের জন্য আসলে জিনিসগুলো ইউজ করা হয়। তো আজকে আসলে ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, অনেক কিছু দেখাই বলছি। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।